বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন জোটের মৌসুম চলছে, সামনেই নির্বাচন। তো প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা কঠিন। আদর্শ বড় নাকি ক্ষমতা? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল সমীকরণটাই একটু মেলানোর চেষ্টা করি। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? প্রথমে দেখব নির্বাচনের বর্তমান পরিস্থিতিটা কি, তারপর বোঝার চেষ্টা করব এই জোটগুলো আসলে কেন হয়। দেখব মাঠের প্রধান দুইটা শিবির কারা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আদর্শের সংকট, মানে কতটা আপোষ হচ্ছে। আর শেষে থাকবে কিছু ভাবনার মতো প্রশ্ন। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু একদম বদলে গেছে। সবাই এখন তাকিয়ে আছে সামনের দিকে, মানে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। একটা নতুন মেরুকরণ হচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই ক্ষমতার পালাবদলে আখির কি হতে যাচ্ছে? জাসদ নেতা হাসানুল হক ইনুর একটা কথা আছে, রাজনীতি কোনো আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, মানে এটা কোনো দাতব্য সংস্থা না। কথাটা তিনি বলেছিলেন একসময় শত্রুদের সাথে জোট বাঁধার পক্ষে সাফাই গাইতে গিয়ে। চিন্তা করে দেখুন, এই একটা কথাই কিন্তু আজকের জোটের রাজনীতির আসল চেহারাটা, মানে ওই সুবিধাবাদের দিকটা একদম পরিষ্কার করে দেয়। তো প্রশ্ন হলো, জোট কেন হয়? বিশেষ করে আমাদের এই উপমহাদেশে জোটের রাজনীতি কেন এতটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে? দলগুলো কি একা একা নির্বাচন করার সাহস পায় না? ব্যাপারটা কি? দেখুন, পশ্চিমা দেশগুলোতে যেমন ধরুন আমেরিকা বা ব্রিটেনে রাজনীতিটা মূলত দুটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর তাদের একটা নির্দিষ্ট আদর্শ থাকে। কিন্তু আমাদের এই দিকে, মানে উপমহাদেশে, বিষয়টা একদমই আলাদা। এখানে অনেক দল আর ক্ষমতার সমীকরণটা এত জটিল যে জোট বাঁধা ছাড়া যেন কোনো উপায়ই থাকে না। লেখক বলছেন, এর পিছনে আসলে কাজ করে ভয় আর দুর্বলতা। মানে বড় দলগুলো ভাবে, একা নির্বাচন করলে যদি হেরে যাই, জনগণের সাথে তো একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই তারা জোট খোঁজে। আর ছোট দলগুলোর অবস্থা তো আরও খারাপ। তাদের সংগঠন এত দুর্বল যে একটা সিট জেতার জন্য তাদের কোনো একটা বড় দলের সাথে জুড়তে হয়। আর এই যে জোট বাঁধার জন্য দিন দরবার হয়, লেখক এটাকে বলছেন একেবারে মাছ বাজারের মতো অবস্থা। ভাবা যায়? মানে এখানে আদর্শ টাদর্শ কিচ্ছু না। আসল কথা হলো কে কতগুলো সিট পাবে, ভবিষ্যতে কে মন্ত্রী হবে, এই নিয়েই চলে দর কষাকষি। তো এই সব কিছুর ফল কি দাঁড়াচ্ছে? আগামী নির্বাচনের জন্য আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে মোটামুটি দুটো শিবির বা ক্যাম্প তৈরি হয়ে যাচ্ছে। একদিকে আছে বিএনপি কেন্দ্রিক একটা জোট। মজার ব্যাপার হলো, এই জোটে বামপন্থী দল যেমন আছে, তেমনি সাবেক আওয়ামী লীগের নেতারাও আছেন, আবার জমিয়াতে উলামা ইসলামের মতো দলও আছে। আর অন্যদিকে জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে আরেকটা জোট হচ্ছে, যেখানে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের মতো অন্যান্য কওমি দলগুলো যোগ দিচ্ছে। আর এখানেই কিন্তু আসল সংকটটা তৈরি হয়, যাকে বলা হচ্ছে আদর্শের সংকট। মানে রাজনৈতিক সুবিধার জন্য, ক্ষমতার জন্য দলগুলো তাদের মূল নীতি বা আদর্শের সাথে মারাত্মকভাবে আপোস করছে। এই সুবিধাবাদ বনাম মূলনীতির লড়াইটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। যেমন ধরুন বিএনপির কথা। লেখক বলছেন, একসময় বিএনপি জোট করত কাদের সাথে? যারা সমমনা, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ আর ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আর এখন তারা এতটাই মহা উদার হয়ে গেছে যে তাদের জোটে কট্টর সেকুলার, এমনকি যাদেরকে ইসলাম বিরোধী হিসেবেও অনেকে চেনেন, তারাও জায়গা পেয়ে যাচ্ছে। আবার অন্য শিবিরটার দিকে তাকান, জামায়াতে ইসলামী আর কওমি ঘরানার দলগুলোর মধ্যে কিন্তু একটা ঐতিহাসিক আর আদর্শিক বিরোধ আছে। বিশেষ করে সৈয়দ আবুল আল্লাহ মওদুদীর লেখা আর চিন্তাভাবনা নিয়ে আলেমদের মধ্যে অনেক পুরনো বিতর্ক। কিন্তু মজার ব্যাপার হলো, ক্ষমতার প্রয়োজনে এখন তারাও সেই বিরোধ ভুলে গিয়ে এক হওয়ার চেষ্টা করছে। অনেকেই হয়তো ২০০১ সালের ৪ দলীয় জোটের কথা ভাবছেন, কিন্তু লেখকের মতে এবারের পরিস্থিতিটা ২০০১-এর মতো মোটেও না। তখনকার প্রেক্ষাপট ছিল অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল আওয়ামী শাসনের বিরুদ্ধে এক হওয়া। কিন্তু এখন ক্ষমতার সমীকরণটাই পুরোপুরি পাল্টে গেছে। তো এই যে পরিস্থিতি, বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর এই অবস্থান, এ নিয়ে লেখক তাদের কাছে এবং তাদের সমর্থকদের কাছে কিছু খুব জরুরি প্রশ্ন তুলে ধরেছেন। প্রথম প্রশ্নটা খুব সহজ, জোট করাটা কি এতটাই জরুরি? মানে এটা কি করতেই হবে? এর বাইরে কি আর কোনো পথ খোলা নেই?
এর পরের প্রশ্নটা আরও অনেক গভীর, যে দলগুলোর সাথে আপনাদের আদর্শের কোনো মিলই নেই, বরং উল্টোটা, তাদের সাথে জোট করার মানে কি, উদ্দেশ্যটা আসলে কি? আর সম্ভবত সবচেয়ে ধারালো প্রশ্ন এটাই, একজন এমপি হওয়া বা সংসদে একটা সিট পাওয়া কি এতটাই জরুরি, এতটাই গুরুত্বপূর্ণ যে এর জন্য নিজের দলের মূল আদর্শকেই বিসর্জন দিতে হবে? ভেবে দেখুন, এই যে জোট হচ্ছে, এখানে ইসলামী নীতির ব্যাপারে কোনো খোলাখুলি চুক্তি তো হচ্ছে না। তাহলে ভবিষ্যতে যদি এই জোট সরকারে এসে ইসলাম বিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত নেয়, সেই দায়টা কে নেবে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ ভোটারদের মনেও আসছে। তো এই জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য লেখক একটা বিকল্প পথের কথাও বলেছেন। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হল, ইসলামপন্থী দলগুলো আদর্শহীন জোটের পেছনে না ছুটে বরং নিজেদের আদর্শকে গুরুত্ব দিক। তারা নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসুক, দরকার হলে কম আসনে একা নির্বাচন করুক। আর সবচেয়ে জরুরি হল, মানুষের কাছে যাক, তৃণমূল পর্যায়ে নিজেদের ভিত্তিটা শক্ত করুক। অতীত থেকেও তো শেখার আছে। লেখক ২০০৬ সালের একটা উদাহরণ টেনেছেন, মনে আছে? খেলাফত মজলিস তখন আওয়ামী লীগের সাথে জোট করেছিল, কিন্তু ১/১১ পর কি হলো? আওয়ামী লীগ একতরফাভাবে সেই জোট ভেঙে দিল। মানে ইতিহাস আমাদের এটাই দেখাচ্ছে যে আদর্শের মিল না থাকলে সেই জোট শেষ পর্যন্ত টেকে না। নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও খুব বেশি দূরে নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আলোচনাটা শেষ করছি এই একটা বড় প্রশ্ন রেখে, যা হয়তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতই ঠিক করে দেবে। দলগুলো শেষ পর্যন্ত কোনটাকে বেছে নেবে, আদর্শ নাকি ক্ষমতা?